কাছে আমি বারংবার রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা অন্ততপক্ষে স্কিপ করিস না, কারণ এই ভিডিওটা তোদেরকে ভীষণ হেল্প করতে চলেছে যারা ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দিবি এবং যাদের হিস্ট্রি বিষয়টা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ তোদের জন্য। ঠিক আছে, আজকে তোরা বুঝে যাবি যে ভিডিওর শেষে গিয়ে আজকে তোরা বুঝে যাবি যে অ্যাকচুয়ালি কীভাবে হিস্ট্রি পড়তে হবে, কম সময় কীভাবে তোরা সিলেবাস কমপ্লিট করে একটা ভালো রেজাল্ট তোরা হিস্ট্রিতে ক্যারি করতে পারবি। তোরা যেভাবে পড়ছিস সেটা কিন্তু একেবারেই ভুল আমি বলছি না, কিন্তু তোরা যেভাবে পড়ছিস সেভাবে তোরা 30-35 নাম্বার ক্যারি করতে পারবি, কিন্তু তোরা যত নাম্বার তোরা চাচ্ছিস, তোর এক্সপেকটেশন বেশি আছে, তারা তাদের কথা উদ্দেশ্য করে বলছি যে তারা কোনোভাবেই কিন্তু 40-এর মধ্যে 40 তোরা পাবি না। তো যেভাবে পড়লে তোরা খুব সহজেই 40-এর মধ্যে 40 ক্যারি করতে পারবি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ আজকে আমি মেনলি আলোচনা করব কিভাবে হিস্ট্রি পড়তে হয়, সেটা তোদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে যে ভিডিওটাতে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো তোরা বুঝে যাবি যে অ্যাকচুয়ালি কীভাবে হিস্ট্রি পড়তে হয়, এবং তোরা ভিডিওর শেষে গিয়েও আমি যে জিনিসগুলো পড়াবো সেই জিনিসগুলো তোরা বাইরে গিয়ে ভিডিও শেষ করে বাইরে গিয়েও তোরা গড় করে বলে দিতে পারবি যে এটা 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 সেটা। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবি না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এভরিওয়ান, আমি তোমাদের মধুমিতা দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ঠিক আছে, তো ভিডিও শেষে সবাই কমেন্টে লিখবে যে সবাই কেমন আছে। ফার্স্ট ভিডিও যেহেতু, আর এই ভিডিওটা যেহেতু তোমরা স্কিপ করবে না, তাই অবশ্যই বলবে সুস্থতা সবচেয়ে বেশি আগে। তো অবশ্যই বলবি তোরা কে কেমন আছিস, ঠিক আছে, শরীর ঠিক আছে কিনা। তো আজকে যেহেতু আমরা এটা কিন্তু থার্ড, ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পার্ট আমি তোদেরকে দিচ্ছি। এই ভিডিওটাতে মেনলি আজকে যে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। ঠিক আছে, এটা তোদের যে 4 নম্বর যে অধ্যায়টা রয়েছে যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, সেই অধ্যায়ের আজ পার্ট 3 নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা দেখলাম ফার্স্ট পার্টে যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ কি। আগের চ্যানেলে আমি ওটা দিয়ে দিয়েছি, বাট চ্যানেলটা পাচ্ছি না, সেই জন্য একটা নতুন চ্যানেলে। ঠিক আছে, তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবি। আর পার্ট 2 আমি এই চ্যানেলেই দিয়েছি, আর পার্ট 3 যে আছে সেটা আমি এই চ্যানেলে আজকে তোদেরকে পড়িয়ে দিচ্ছি। তো অবশ্যই তোরা উপরে লিখে নিবি উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। তো আমাদের আগে ফার্স্ট বুঝতে হবে যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ জিনিসটা অ্যাকচুয়ালি কী। সেটা যদি তোরা বুঝে যাস তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটা তোরা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোরা সহজেই কিন্তু আনসারগুলো করে আসতে পারবি। তো ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে যে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ জিনিসটা কী। তো ফার্স্ট তোরা যদি ভিডিওটা দেখে থাকিস তো অবশ্যই যারা দেখেছিস তারা অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার এবং তারা সহজেই পারবে, এবং যারা পারবি না তাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি, অবশ্যই তোরা খাতায় লিখে ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবি। তো চল, তো হচ্ছে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ জিনিসটা মেন কিন্তু একই, মূল যে অর্থ সেটা কিন্তু একই, বাট একটু আলাদা। তো তোদেরকে সহজভাবেই বোঝাই, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ একই কনসেপ্ট বা একই সংজ্ঞা দিয়ে তোদেরকে যদি বোঝাই, তাহলে যখন কোনো একটা শক্তিশালী দেশ, ঠিক আছে, তো যখন কোনো একটা শক্তিশালী দেশ ঠিক আছে, যখন কোনো একটা শক্তিশালী দেশ কি করছে না, দুর্বল দেশের ওপর অধিকার প্রতিষ্ঠা করছে। এটা দুর্বল দেশ। খুব সহজভাবে কনসেপ্টটা ক্লিয়ার করবি যে এটা হচ্ছে কি শক্তিশালী দেশ আর এটা কি দুর্বল দেশ। তুই বলতো যে শক্তিশালী দেশ কি আর দুর্বল দেশ কি, সহজভাবে বুঝতে পারবি। আমাদের যত বন্ধু বান্ধব রয়েছে সবাই কি শক্তিশালী না? কোনো একটা বন্ধু দেখবি খুব নর্মাল, একটু অসুস্থ টাইপের, তো তারা কি দুর্বল। তাকে যে কোনো বন্ধু তাকে মারতে পারে, তার কোনো যায় আসে না, তাই না? তো তারা হচ্ছে দুর্বল, তাকে যদি মারিস তাও ও কিছু করতে পারবে না। তো এরকম একটা তার দেখা যাবে সেরকম, ঠিক আছে, সেরকম একটা বন্ধু। তো যখন কোনো শক্তিশালী দেশ এবং দুর্বল দেশ, তো এই যখন শক্তিশালী দেশ মানে সেটা তো আর মানুষ নয়, দেশ। তো সেই শক্তিশালী দেশ মানে যাদের সৈন্য সংখ্যাও রয়েছে, যাদের অনেক কিছু অস্ত্রশস্ত্র রয়েছে, তারা হচ্ছে আর্থিকভাবে তারা বড় লোক সবাই, ঠিক আছে। এবং দুর্বল দেশ মানে হচ্ছে তাদের কোনো রকম সৈন্য সংখ্যা নেই, দেশের কোনো শিক্ষা ব্যবস্থা নেই, মানে দেশটা সমস্ত কিছু থেকে একটু নিচে রয়েছে। তার শিক্ষা ব্যবস্থা নেই, ভালো অস্ত্রশস্ত্র নেই, সৈনিক ব্যবস্থা নেই, আইন কানুন নেই, ঠিক আছে, এই সমস্ত হচ্ছে দুর্বল। ঠিক আছে, কোনো রকম বোমা বা প্লেন টেলেন ভালো বা কোনো রকম ফোন টোন এরকম নেই, এটা হচ্ছে দুর্বল দেশ এটা, ঠিক আছে।
সহজভাবে যদি বোঝাই, তো শক্তিশালী দেশ মানে হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতাও রয়েছে, তারা শিক্ষিত পরিবার, এছাড়া তাদের যদি আমরা সৈন্য সংখ্যা দিয়ে দেখি, টাকা পয়সা দিয়ে দেখি, সেগুলো হচ্ছে এই শক্তিশালী দেশগুলোর অনেক বেশি। তো এই যে শক্তিশালী দেশগুলো যখন দুর্বল কোনো দেশের ওপর অধিকার প্রতিষ্ঠা করে, মানে এই শক্তিশালী দেশগুলো দুর্বল দেশের ওপর আসবে এবং দুর্বল দেশে যে সমস্ত জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র তাদের দেশে নিয়ে যাবে। মানে এই শক্তিশালী দেশগুলো দুর্বল দেশে আসবে এবং দুর্বল দেশে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু নিয়ে যাবে তাদের দেশে। এটাই হচ্ছে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার? তো উপনিবেশবাদ হচ্ছে যখন কোনো একটা শক্তিশালী দেশ দুর্বল দেশের ওপর অধিকার প্রতিষ্ঠা করছে, সেটাকেই বলা হচ্ছে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ। তুই দেখ, তোর একটা বান্ধবী আছে, সেই বান্ধবীটা প্রায়ই তোদের সপ্তাহে 1-2 দিন তোদের বাড়িতে আসে এবং তোর যা জিনিসপত্র রয়েছে, ধর তোর একটা মেয়েদের ক্ষেত্রে যদি ধরি, তোদের পছন্দের একটা কলম আছে বা ধর তোর পছন্দের একটা ড্রেস আছে, সেই ড্রেসটা তোর বান্ধবীটা নিয়ে গেল। তো তোর জিনিসটা কিন্তু তোর, কিন্তু নিয়ে যাচ্ছে কে? তোর বান্ধবী। তো তোর জিনিসের উপর সে কী করছে? অধিকার প্রতিষ্ঠা করছে। এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ। ঠিক আছে, ক্লিয়ার? তাই এই উপনিবেশবাদ, তো এমন একটা শক্তিশালী দেশ ছিল এবং দুর্বল দেশ ছিল, সেটা নাম জানলে তোরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবি। ঠিক আছে, ফার্স্ট এই যে দুর্বল দেশটা ছিল ভারত। কে ছিল? ভারত। ভারত। আর এটা কে ছিল? শক্তিশালী দেশ ছিল, একটা হচ্ছে স্পেন, একটা হচ্ছে পর্তুগাল। পর্তুগাল ইউরোপের দুটো দেশ। ঠিক আছে, এটা হচ্ছে স্পেন, ইউরোপ, এটা ভারত, এটা হচ্ছে ইউরোপ। তো ইউরোপের দুটো দেশ ছিল যেটা শক্তিশালী দেশ, স্পেন এবং পর্তুগাল। এই দুটো দেশ কী করেছিল? ভারতে এসেছিল। ঠিক আছে, এই যে ভারতবর্ষ, এই ভারতে এসেছিল এবং ভারতের সমস্ত যা কিছু সোনা গায়না যত কিছু জিনিস ছিল, সে সমস্ত কিছু জিনিস কিন্তু এই স্পেন এবং পর্তুগাল কিন্তু নিয়ে গেছিলো। অলরেডি আমি তোমাদের সেকেন্ড পার্টে এই পর্তুগাল যে যে জিনিসগুলো নিয়ে গেছিলো, যে যে জায়গা দখল করেছিল, সমস্ত কিছু কিন্তু আলোচনা করেছি। সেই ভিডিওটা অবশ্যই দেখবি, সেই ভিডিওটা। আজকে আলোচনা করব স্পেন, যে স্পেন স্পেনের কোন কোন লোক ভারতে আসলো এবং তারা কি কি করলো, কোথা থেকে কি কি নিয়ে গেল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা, সেটা হচ্ছে এই স্পেন থেকে ভীষণ কিন্তু প্রশ্ন আসতেই পারে, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট, তো অবশ্যই এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। তো ফার্স্ট হচ্ছে শক্তিশালী দেশ ইউরোপ, আমরা জানাম দুর্বল দেশ ভারত। এই ইউরোপ দেশের যে দুটো দেশ পর্তুগাল এবং স্পেন, ভারতের ওপর কি করেছিল? অধিকার প্রতিষ্ঠা করেছিল। এটাকেই বলা হচ্ছে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। আজকে যেটা আমরা আলোচনা করব যে স্পেন। তো স্পেন যেহেতু উপনিবেশবাদ করেছিল, মানে স্পেন কি করেছিল? ভারতের ওপর অধিকার প্রতিষ্ঠা করেছিল। তো কি কি করেছিল না করেছিল, কোন কোন লোক ভারতে এসেছিল, সেটা সম্পর্কে জানবো। তো স্পেনের কয়েকজন নাবিক রয়েছে, সেটা আমরা জানবো। স্পেনের কয়েকজন লোক যারা ভারতে এসেছিল, ঠিক আছে, অন্যান্য মহাদেশে গিয়েছিল, তাদের কি কি নাম? ফার্স্ট যে রয়েছে সেটা হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। কি? ক্রিস্টোফার কলম্বাস। তারপরে 2 নম্বরে রয়েছে ম্যাগেলান, 3 নম্বরে রয়েছে আমেরিগো ভেসপুচি, হার্নান্দো কোর্তেস এবং কেব্রাল। এরা ছিলেন স্পেনের পর্যটক। তাহলে এই যে স্পেনের পর্যটক তোদেরকে আমি দিলাম, সেই স্পেনের পর্যটকদের নাম কিন্তু তোরা অবশ্যই মনে রাখবি, যে কে কোন দেশের পর্যটক। ঠিক আছে, তো ক্রিস্টোফার কলম্বাস মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাগেলান মোস্ট ইম্পর্টেন্ট, আমেরিগো ভেসপুচি মোস্ট ইম্পর্টেন্ট, হার্নান্দো কোর্তেস ইম্পর্টেন্ট রয়েছে, কেব্রাল স্পেনের পর্যটক। তো এই সমস্ত ক্রিস্টোফার কলম্বাস, ম্যাগেলান, আমেরিগো ভেসপুচি, হার্নান্দো কোর্তেস, কেব্রাল, এই সমস্ত মানুষগুলো একের পর এক কী করেছিল? স্পেন থেকে ভারতে এসেছিল এবং ভারতের জিনিস এক এক করে নিয়ে গেছিলো। এই নিয়ে গেছিলো, ধর সোনা নিয়ে গেছিলো, এ হচ্ছে রূপো নিয়ে গেছিলো, এই এক এক করে ভারতে এসেছিল এবং ভারতের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তারা নিজেদের দেশে চলে গেছিলো। ঠিক আছে, তো তাদের নিয়েই আজকের এই গল্পটা খুব সুন্দর করে পড়বো এবং এখান থেকে যে ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো নিয়েও খুব সহজভাবে তোদেরকে একদম ধাপে ধাপে গল্পের ছলে বুঝিয়ে দেবো। পর্যটকগুলো যে থেকে যে যে ধরনের প্রশ্ন আসতে পারে, যে ক্রিস্টোফার কলম্বাস, ম্যাগেলান, আমেরিগো ভেসপুচি, হার্নান্দো কোর্তেস এবং কেব্রাল, এগুলো থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, কারণ এগুলো প্রত্যেকটা কোশ্চেন তোমাকে, প্রত্যেকটা পর্যটকের নাম তোমাকে মনে রাখতে হতে পারে। তো তোমাকে বললো যে ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের পর্যটক ছিলেন, এখানে ক্রিস্টোফারের জায়গায় ম্যাগেলান দিয়ে দিল। হার্নান্দো কোর্তেস কোন দেশের পর্যটক ছিলেন? অবশ্যই এটা স্পেনের পর্যটক ছিলেন। তো এই যে পর্যটকগুলো যে নাম আছে, খুব সহজভাবে তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো এবার যেটা আমরা আলোচনা করব
যে এই যে ক্রিস্টোফার কলম্বাস রয়েছে, এই ক্রিস্টোফার কলম্বাস কিভাবে তার যাত্রা শুরু করেছিলেন, কিভাবে অলরেডি তিনি হচ্ছে ভারতে পৌঁছেছিলেন। তো আমি ফার্স্ট একটা ছবি আঁকি, যেটা হচ্ছে উত্তর আমেরিকা। তো এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আফ্রিকা। এবার কথা হচ্ছে যে ক্রিস্টোফার কলম্বাস তো স্পেনের লোক ছিলেন, এই স্পেনের মানুষটা কিভাবে ভারতে পৌঁছালেন, ঠিক আছে, এই ভারতে কিভাবে পৌঁছালেন সেটা জানতে হলে এই ছবিটা দেখতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো স্পেনের যে ছিলেন ক্রিস্টোফার কলম্বাস, তিনি তার যাত্রা শুরু করলেন কোথায়, নাবিক নৌকাতে করে তিনি তার যাত্রা শুরু করলেন। এবার যখন তিনি তার যাত্রাটা শুরু করলেন তখন তিনি কি করেছিলেন, তখন তিনি হচ্ছে এই যে দক্ষিণ আমেরিকা, সেই আমেরিকায় কিন্তু পৌঁছেছিলেন। এই যে জলপথে আস্তে আস্তে তিনি হচ্ছে এই দক্ষিণ আমেরিকা যে রয়েছে সেই দক্ষিণ আমেরিকায় পৌঁছেছিলেন। এবার ক্রিস্টোফার কলম্বাস যখন দক্ষিণ আমেরিকায় তিনি তার যাত্রাটা শুরু করেছিলেন মেনলি হচ্ছে 1492। তো এই যে ক্রিস্টোফার কলম্বাস নামে যে স্পেনের যে নাবিকটা রয়েছে, যে মানুষটা রয়েছে, তিনি তার যাত্রা শুরু করেছিলেন 1492 সালে, এবং তিনি এই দক্ষিণ আমেরিকায় পৌঁছেছিলেন 1504 বা 5। তো 1504-এ তিনি হচ্ছে এই দক্ষিণ আমেরিকায় পৌঁছেছিলেন। এবারে সমুদ্রপথে বেশ করে সে যাচ্ছে, বেশ করে নৌকা নাবিকটা সমুদ্রপথে জ্বালছে, হেলছে দুলছে, সেইভাবে যাচ্ছে। তো যাওয়ার পর অলরেডি সে একটা হচ্ছে দেশে পৌঁছে গেছে, সেটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকাতে সেই হচ্ছে স্পেনের যে পর্যটক ক্রিস্টোফার কলম্বাস, সে হচ্ছে দক্ষিণ আমেরিকায় পৌঁছে গেছে 1504 খ্রিস্টাব্দে। এবার দক্ষিণ আমেরিকায় পৌঁছে যাওয়ার পর সে ভাবছে যে এটাই মনে হয় ভারত হবে, এটাই মনে হয় ভারত হবে, ঠিক আছে। দক্ষিণ আমেরিকায় তিনি পৌঁছেছিলেন, অথচ তিনি মনে করছেন যে এটাই মনে হয় ভারত হবে, ঠিক আছে। তো এটা যে ভারত হবে তার এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তা হওয়ার পর এই যে দক্ষিণ আমেরিকা যে রয়েছে, এই দক্ষিণ আমেরিকার যে মানুষগুলো ছিলেন, এই দক্ষিণ আমেরিকার যে মানুষগুলো ছিলেন তাদের নাম দিয়েছিলেন রেড ইন্ডিয়ান। কেন? কারণ তিনি দক্ষিণ আমেরিকা গিয়েও তিনি বলেছিলেন যে দক্ষিণ আমেরিকার মানুষটা মনে হয় ভারতের মানুষ, তো তাদের নাম দিয়েছিলেন রেড ইন্ডিয়ান। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রেড ইন্ডিয়ান। মানুষদেরকে বলেছেন কি, রেড ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ান, ইন্ডিয়ান, ঠিক আছে, রেড ইন্ডিয়ান বলেছেন, বোঝা গেল। তাহলে যদি প্রশ্ন আসে যে কোন দেশের মানুষগুলোকে রেড ইন্ডিয়ান বলা হয়েছে, তাহলে দক্ষিণ আমেরিকার মানুষগুলোকে রেড ইন্ডিয়ান বলা হয়েছে। আবার যদি প্রশ্ন আসে যে রেড ইন্ডিয়ান নামকরণ কে করেন, সেটা হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস হচ্ছে রেড ইন্ডিয়ান নামকরণ করেন, ঠিক আছে। এবার শুধুমাত্র যে দক্ষিণ আমেরিকায় তিনি ছিলেন সেটা কিন্তু নয়, এবার দক্ষিণ আমেরিকা থেকে তিনি আরও সমুদ্র পথে হচ্ছে যাত্রা শুরু করেছিলেন। যাত্রা শুরু করার পর তো তিনি যেহেতু এই যে দক্ষিণ আমেরিকার সর্বপ্রথম পৌঁছেছিলেন, তাই এই দক্ষিণ আমেরিকা তার নাম, দক্ষিণ আমেরিকায় তিনি কি করেছিলেন, প্রথম উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে। এবার দক্ষিণ আমেরিকা যখন এই ক্রিস্টোফার কলম্বাস তার জাহাজ নিয়ে দক্ষিণ আমেরিকায় পৌঁছালো, তখন দক্ষিণ আমেরিকায় কিন্তু আধিপত্য প্রতিষ্ঠা করা শুরু করলো। কিভাবে? দেখো, দক্ষিণ আমেরিকায় গেল, যাওয়ার পর দেখছে এত কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোতে নিয়ে যাওয়াই যায়। তো তারপরে দক্ষিণ আমেরিকা থেকে একের পর এক জিনিস কিন্তু তার নিজেদের দেশে স্পেনে কিন্তু নিয়ে যেতে শুরু করলো। এবার যেহেতু প্রথমবার তিনি জলপথে আস্তে আস্তে যেহেতু প্রথমবার তিনি এই দক্ষিণ আমেরিকায় পৌঁছেছিলেন, তাই এই দক্ষিণ আমেরিকাকে তিনি নতুন বিশ্ব বলেছেন। কি নতুন বিশ্ব? যদি পরীক্ষার প্রশ্ন আসে যে নতুন বিশ্ব কোন দেশকে বা কোন মহাদেশকে বলা হয়, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকাকে নতুন বিশ্ব বলা হয়, ঠিক আছে। তো এই দক্ষিণ আমেরিকা মহাদেশ বলেছেন নতুন বিশ্ব, নতুন বিশ্ব, নতুন বিশ্ব বলেছেন। যেহেতু তিনি প্রথমবার নতুন এক দেশ দেখতে পেলেন, তাই এটাকেই তিনি নতুন বিশ্ব বলেছেন, যে আমি নতুন একটা জায়গায় এসে গেছি, এর নামই হচ্ছে নতুন বিশ্ব। তাহলে যদি বলা হয় যে নতুন বিশ্ব কে নামকরণ করেন, সেটা কি ক্রিস্টোফার কলম্বাস। আবার যদি প্রশ্ন আসে যে নতুন বিশ্ব কাকে বলা হয়, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকাকে। মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন। এবার তিনি যেহেতু ইউরোপ থেকে তার যাত্রা শুরু করেছিলেন, এই যাত্রা শুরু করার পর
তারা সোনার সন্ধান পেয়েছিলেন। তারা বেরিয়েছিলেন ঠিকই, কিন্তু তারা কিন্তু সোনার সন্ধান পেয়েছিল। তো তারা হচ্ছে সোনার খনি খুঁজে পেয়েছিল। কারা? এই ক্রিস্টোফার কলম্বাস। এই ক্রিস্টোফার কলম্বাস কিন্তু সোনার খনি খুঁজে পেয়েছিল, বা সোনার যে খনি সেটা কিন্তু দেখেছিল। কোথায়? এই জায়গাটার নাম হচ্ছে হিস্পানিওলায়। হিস্পানিওলায় এই যে হিস্পানিওলায় নামক যে জায়গাটা আছে, এই জায়গাটায় সোনার খনি কিন্তু খুঁজে পেয়েছিল। কি? এটা হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস সোনার খনি খুঁজে পেয়েছিলেন কিন্তু সেই হিস্পানিওলায়। এরপরে তার যাত্রা শুরু করলো। তার যাত্রা শেষ হয়ে গেল, তিনি আমেরিকাকে ভারত ভাবলেন, এবং অবভিয়াসলি তিনি তারপরে স্পেনে ফিরে গেলেন। আমেরিকার যত জিনিসপত্র ছিল, যত সোনা গয়না ছিল, সমস্ত কিছু নিয়ে তার নিজের দেশে চলে গেলেন। এরপরে তার পৃষ্ঠপোষকতায়, মানে এই ক্রিস্টোফার কলম্বাসের কথা যখন আরেকটা মানুষ শুনলেন, তারও ইচ্ছে হলো যে আমিও নতুন দেশ আবিষ্কারে বেরোবো, আমিও আমার যাত্রা শুরু করব, আমিও জাহাজে চেপে অন্য দেশে যাব। তখন এই ক্রিস্টোফার কলম্বাসের পৃষ্ঠপোষকতায় বা তার সাফল্যের কথা শুনে এই আমেরিগো ভেসপুচি যিনি ছিলেন, তিনিও কিন্তু তার যাত্রা শুরু করেছিলেন। এবার তিনি যখন আমেরিগো ভেসপুচি তিনি তার যাত্রা শুরু করেছিলেন এই ক্রিস্টোফার কলম্বাসের মতো, তখনও তিনি কি করেছিলেন? দক্ষিণ আমেরিকায় কিন্তু পৌঁছেছিলেন। এবার দক্ষিণ আমেরিকায় পৌঁছানোর পর আমেরিকা ভেসপুচি যেহেতু তিনি মনে করেছিলেন যে তিনিই প্রথমবার পৌঁছেছিলেন, তাই তিনি আমেরিকা মহাদেশের নাম দিয়েছিলেন। তাই তিনি সেই মহাদেশটার নাম দিয়েছিলেন আমেরিকা মহাদেশ। তো যদি প্রশ্ন আসে যে দক্ষিণ আমেরিকা মহাদেশের নামকরণ কার নাম অনুসারে হয়, সেটা হচ্ছে আমেরিগো ভেসপুচি। এই আমেরিগো ভেসপুচির নাম অনুসারেই কিন্তু এই দক্ষিণ আমেরিকা নামকরণ করা হয়। ঠিক আছে, তিনি মনে করেছিলেন যে তিনি হয়তো প্রথমবার এই মহাদেশে পদার্পণ করেছিলেন, তাই তার নাম অনুসারেই কিন্তু অবভিয়াসলি সেই যে দক্ষিণ আমেরিকাটা রয়েছে সেই দক্ষিণ আমেরিকার নামকরণ করা হয়। এরপরে আমেরিগো ভেসপুচির পরে আসলো হার্নান্দো কর্তেজ। তারাও একের পর এক হচ্ছে ভারতে আসতে শুরু করে। ঠিক আছে, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন এইভাবে আসতে পারে যে কেব্রাল কোন দেশের পর্যটক ছিলেন, সেটা হচ্ছে স্পেনের পর্যটক ছিলেন কেব্রাল। এবং এখান থেকে যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে হার্নান্দো কর্তেজ, এই হার্নান্দো কর্তেজ কীভাবে তার যাত্রা শুরু করলেন এবং তিনি কি কি করলেন সেটা ইম্পর্টেন্ট। কিন্তু বিষয়টা ক্লিয়ার কিনা অবশ্যই জানাবে। এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পর আমরা জানবো হার্নান্দো কর্তেজ তার কীভাবে যাত্রা শুরু করলেন, তিনি কীভাবে কী করলেন। হার্নান্দো কর্তেজ যে প্রশ্নগুলো আমাদেরকে জানতে হবে, এটা ধরো এটা দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আমেরিকা। তো এই যে হার্নান্দো কর্তেজ তিনি কি করেছিলেন? মেক্সিকো, এই মেক্সিকোর যে তিনি হচ্ছে হার্নান্দো কর্তেজ, তিনি স্পেন থেকে এই দক্ষিণ আমেরিকায় স্পেন থেকে কিন্তু এসেছিলেন দক্ষিণ আমেরিকায়। স্পেন থেকে দক্ষিণ আমেরিকা আসার পর তিনি হচ্ছে এই যে হার্নান্দো কর্তেজ যিনি ছিলেন, এই হার্নান্দো কর্তেজ স্পেন থেকে দক্ষিণ আমেরিকা এসেছিলেন। এবং মেক্সিকো যে আছে, এই মেক্সিকোর একটা, আমি তোমাদেরকে এমনি জাস্ট বোঝার জন্য বলছি যে হার্নান্দো কর্তেজ মেক্সিকো একটা জায়গা ছিল, একটা শহর ছিল। সেই মেক্সিকো শহরে অনেকগুলো মানুষ কিন্তু বসবাস করতো, একসাথে খুব সুন্দরভাবে বসবাস করতো। তারপরে তারা হচ্ছে তাদের যে ধর্মীয় যে জিনিসগুলো ছিল সেই ধর্ম নিয়ে বা বিভিন্ন উৎসব তারা পালন করতো, সবাই মিলে ভীষণ আনন্দে তারা থাকতো। কিন্তু এই স্পেন থেকে যখন এই মেক্সিকো জায়গাটায় যখন এই হার্নান্দো কর্তেজ আসলো, এই মেক্সিকোর যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোকে তারা হচ্ছে মেরে দিল। কে মেরে দিল? সে হচ্ছে হার্নান্দো কর্তেজ। তাহলে এই মানুষগুলোকে তারা যে মেরে দিল, সেখানে একটা খুব সুন্দর সভ্যতা ছিল, সেটা হচ্ছে অ্যাজটেক সভ্যতা। মানে হার্নান্দো কর্তেজ নামক জায়গাটায়, এই যে মেক্সিকো নামক জায়গাটা আছে, সেই জায়গাটায়, এটা হচ্ছে মেক্সিকো নামক জায়গা, এবং এই মেক্সিকো নামক জায়গায় একটা জাতি, একটা সভ্যতা, খুব সুন্দর করে সভ্যতা চলছিল। সভ্যতা মানে নতুন, সেখানে অনেকগুলো মানুষ মিলে একটা নির্দিষ্ট ভাষা আছে, তাদের নির্দিষ্ট সংস্কৃতি আছে। ঠিক আছে, সেই সমস্ত কিছু মিলে তো একটা সভ্যতা তৈরি হয়, যাদের ভাষা একই, ধর্ম একই, সমস্ত মিলে কি হয়? একটা সভ্যতা তৈরি হয়। তো সেই মেক্সিকো শহরে একটা সভ্যতা ছিল, সেটা সভ্যতাটার নাম হচ্ছে অ্যাজটেক সভ্যতা। কি? অ্যাজটেক সভ্যতা। এই অ্যাজটেক সভ্যতা,
তো এই অ্যাজটেক মেক্সিকো শহরে একটা সুন্দর অ্যাজটেক সভ্যতা ছিল। সেই সভ্যতায় যখন হচ্ছে হার্নান্দো কর্তেজ যখন স্পেন থেকে দক্ষিণ আমেরিকায় পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন যে অ্যাজটেক সভ্যতার মানুষগুলো একে অপরের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করছে, একে অপরের সঙ্গে মিলেমিশে তারা হচ্ছে থাকছে, দিন কাটাচ্ছে তারা, ঠিক আছে, জীবনযাপন করছে। তখন তিনি কি করলেন, এই অ্যাজটেক সভ্যতার যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোকে তিনি হচ্ছে কি করে দিলেন, মেরে দিলেন। মেরে দেওয়ার পর পরবর্তীকালে তিনি কি, তাহলে যদি মানুষগুলোকে, সেই সভ্যতার সমস্ত মানুষকে যদি মেরে ফেলে, তাহলে অবভিয়াসলি সেই সভ্যতাটা কি হবে, ধ্বংস হয়ে যাবে, তাই না? তো অ্যাজটেক সভ্যতার হচ্ছে ধ্বংসপ্রাপ্তি ঘটালেন কে, তাহলে হার্নান্দো কর্তেজ। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রাচীন অ্যাজটেক সভ্যতার ধ্বংসপ্রাপ্ত করেন কোন পর্যটক, সেটা হচ্ছে হার্নান্দো কর্তেজ। এই হার্নান্দো কর্তেজ নামে যে ব্যক্তিটা ছিলেন, তিনিই মূলত এই অ্যাজটেক সভ্যতা ধ্বংসপ্রাপ্তি ঘটান। অ্যাজটেক সভ্যতা ধ্বংসপ্রাপ্তি কে ঘটান, এটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তারপরে আরেকজন মানুষ ছিলেন যার নাম হচ্ছে ফ্রান্সিসকো ডি পিরজারো। এই যে ফ্রান্সিসকো ডি পিরজারো। এই যে ফ্রান্সিসকো ডি পিরজারো এই নামের যে মানুষটা ছিলেন, তিনিও এই মেক্সিকো উপসাগরে বা মেক্সিকো শহরে আরেকটা সুন্দর সমৃদ্ধশালী এবং শক্তিশালী আরেকটা সভ্যতা ছিল। যেই মানুষগুলো একটু সভ্যতা ছিল বা ভালো ছিল, একটু শক্তিশালী ছিল, সেই যে সমৃদ্ধশীল, সেখানে টাকা পয়সা সমস্ত দিক থেকেও সেখানে ভালো ছিল। তো কি, এই ফ্রান্সিসকো ডি পিরজারো যেহেতু তিনি স্পেনের মানুষ ছিলেন, তাই স্পেন থেকে তিনি মেক্সিকোতে আসলেন। আসার পর মেক্সিকোতে দেখলেন যে সেই মানুষগুলোর অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ রয়েছে, তাই সেই সম্পদগুলো তো তারা কেড়ে নেওয়ার জন্যই অবভিয়াসলি আসে। স্পেন থেকে মানুষগুলো তো আর এমনি এমনি আসেনি। স্পেনের মানুষগুলো তারা টাকা পয়সা লুট করার জন্যই এই বিভিন্ন মহাদেশে তারা ঘুরে বেড়াচ্ছিল। তো স্পেন থেকে যখন এই মেক্সিকো শহরে যে আরেকটা সভ্যতা ছিল, সমৃদ্ধশীল সভ্যতা, ঠিক আছে, সেটা হচ্ছে ইনকা সভ্যতা। কি, এই ইনকা আরেকটা সভ্যতা ছিল, ইনকা। তো এই মেক্সিকোতে ইনকা নামে একটা সভ্যতা ছিল, যেই সভ্যতাটা হচ্ছে শক্তিশালী ছিল। সেই সভ্যতার মানুষগুলো সেই ইনকা সভ্যতার ধ্বংসপ্রাপ্ত, সেই ইনকার যে মানুষগুলো ছিলেন ইনকা সভ্যতার, সেই মানুষগুলোকেও মেরে ফেলেছিলেন স্পেনের একজন মানুষ, সেটা হচ্ছে ফ্রান্সিসকো ডি পিরজারো। তিনি ইনকা সভ্যতাটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত করেছিলেন। সেই ইনকা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত কে করেছিলেন, ফ্রান্সিসকো ডি পিরজারো। বিষয়টা ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে অ্যাজটেক সভ্যতা কে ধ্বংসপ্রাপ্ত ঘটান এবং ইনকা সভ্যতা কে ধ্বংসপ্রাপ্ত ঘটান। এই দুটো প্রশ্নের অ্যান্সার অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এই দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু আলাদা, অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবে। এরপরেই আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনটা তোমাদেরকে বলে দিচ্ছি, যে যেহেতু স্পেন এবং পর্তুগাল, এবার পর্তুগাল তো সর্বপ্রথম উপনিবেশবাদ করেছিল কে, পর্তুগালের মানুষ সর্বপ্রথম ভারতে এসেছিল এবং অন্যান্য জায়গায় গিয়েছিল, অন্যান্য জায়গার যে সমস্ত সোনা গয়না ছিল সেই সমস্ত কিছু কিন্তু নিয়েছিল। কিন্তু এই যে উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকা, আফ্রিকাতেও তারা কিন্তু জিনিসপত্র নিয়ে গেছিলো তাদের দেশে, সেই পর্তুগালের মানুষরা। এবার পর্তুগালকে দেখে বা পর্তুগালকে অনুসরণ করে স্পেনের মানুষগুলো একের পর এক বিভিন্ন জায়গায় আসতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় যে সোনা গয়না ছিল, যে টাকা পয়সা ছিল, সেই সমস্ত কিছু তাদের নিজেদের দেশে নিয়ে যাওয়া শুরু করে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্পেন করলো, তো ওটা পর্তুগাল করলো। এবার ও পর্তুগালের দেখা দেখি কী করলো, স্পেন করলো। স্পেনও হচ্ছে অন্যান্য দেশের যে সমস্ত জিনিসপত্র ছিল সেই জিনিসপত্র নিয়ে নেওয়া কিন্তু শুরু করলো। এবার স্পেন এবং পর্তুগাল দেখছে যে আমরা প্রথমে সমস্ত কিছু জিনিস নিয়ে আনলাম ঠিকই, কিন্তু কিছু কিছু অনেক জিনিস বাকি পড়ে গেছে যেগুলো আমরা আনতে পারিনি। মানে এই দেশগুলো থেকে কিছু কিছু জিনিস সোনা গয়না ছিল যেগুলো তারা আর নিয়ে যেতে পারেনি। তো পর্তুগাল কী করলো, স্পেনের ওপর হিংসা করতে শুরু করলো, যে স্পেন এতগুলো জিনিস কেন নিয়ে আসবে, আমরা কিছুই পাবো না তাহলে। আবার স্পেন পর্তুগালের ওপর হিংসা করছে যে পর্তুগাল অনেক কিছু জিনিস নিয়ে গেছে,
আমাকেও অনেক কিছু জিনিস নিয়ে যেতে হবে। সে মানুষগুলো ভাবছে, মানে স্পেন এবং পর্তুগালের মানুষগুলো ভাবছে, মানে স্পেন পর্তুগালের ওপর হিংসা করছে যে তুই কতগুলো নিয়ে গেছিস, এবার আমিও নিয়ে যাব। আবার পর্তুগাল স্পেনের ওপর হিংসা করছে যে তুই এবার অনেকগুলো নিয়ে আসছিস, এবার আমাকেও অনেক বেশি করে নিয়ে যেতে হবে আমার দেশে, সোনা গয়না যত কিছু এই দেশগুলোতে আছে। বোঝা গেল? তো তাদের এই যে বিবাদ, তাদের কিন্তু মীমাংসা বা তাদের একটা হিংসা ঢুকতে তাদের মধ্যে শুরু করলো। তো পর্তুগাল এবং স্পেন একে অপরের ওপর হিংসা করতে শুরু করলো। তো তখন সেই স্পেনের একজন স্পেন বা পর্তুগালের একজন সম্রাট ছিলেন, ঠিক আছে। এরপরে তাদের যে এই বিবাদ, তাদের যে হিংসা, এটা মেটানোর জন্য যে তারা এই দেশ থেকে নিয়ে যাচ্ছে, তাদের হিংসা হচ্ছে, এই দেশটা নিয়ে যাচ্ছে, এদের সোনা গয়না, ওর হিংসা হচ্ছে। তো তাদের এই যে হিংসাটা, তাদের এই যে মীমাংসাটা সংশোধন করার জন্য ষষ্ঠ পোপ আলেকজান্ডার নামে এক ব্যক্তি ছিলেন, একজন সম্রাট ছিলেন, ষষ্ঠ পোপ আলেকজান্ডার। এই ষষ্ঠ পোপ আলেকজান্ডার কী করলেন? এই দুটো দেশের মীমাংসা বা হচ্ছে তাদের যে হিংসা, সেটা মেটানোর জন্য তারা কি করলেন? তিনি হচ্ছে 1493 সালে, কত? 1493 সালে। তো ষষ্ঠ পোপ আলেকজান্ডার 1493 সালে ষষ্ঠ পোপ আলেকজান্ডার লিখে নেবে। তারপরে এই ষষ্ঠ পোপ আলেকজান্ডার কি করলেন? 1493 সালে বুলের নির্দেশনামা জারি করলেন। বুলের নির্দেশনামা জারি। তো বুলের নির্দেশনামা জারি করলেন কে? ষষ্ঠ পোপ আলেকজান্ডার 1493 সালে বুলের নির্দেশনামা জারি করলেন। এটা একটা নির্দেশনামা যে স্পেন এবং পর্তুগাল এই নির্দেশগুলো মানবে। তো এটা জারি করলেন কে? সেটা হচ্ছে ষষ্ঠ পোপ আলেকজান্ডার। যদি বলা হয় যে বুলের নির্দেশনামা কত সালে হয়েছিল, সেটা হচ্ছে 1493 সালে বুলের নির্দেশনামা জারি করা হয়েছিল। এবার যদি প্রশ্ন আসে যে বুলের নির্দেশনামা কে জারি করেন, সেটা হচ্ছে ষষ্ঠ পোপ আলেকজান্ডার বুলের নির্দেশনামা জারি করেছিলেন। এবার 1493 সালে যখন জারি বা তাদের নির্দেশ, 1493 খ্রিস্টাব্দে বুলের নির্দেশনামা জারি করার পর 1494 খ্রিস্টাব্দে তাদের যে জায়গা, তারা যে জায়গায় তারা আধিপত্য প্রতিষ্ঠা করবে, অধিকার প্রতিষ্ঠা করবে, সেই জায়গাকে ভাগ করে দেওয়া হলো। এই যে আটলান্টিক মহাসাগর রয়েছে, সেই মহাদেশগুলোর মাঝখানে যে আটলান্টিক মহাসাগর রয়েছে, সেই মহাসাগরের পূর্ব উপকূল হচ্ছে পর্তুগাল। পূর্ব উপকূলে যে সমস্ত দেশ আছে, সেই দেশে আধিপত্য বা অধিকার প্রতিষ্ঠা করবে পর্তুগাল। এবং পশ্চিম দিকে, এই আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে যে স্পেন, যে যতগুলো মহাদেশ রয়েছে, সেই মহাদেশে অধিকার প্রতিষ্ঠা করবে হচ্ছে স্পেন। এইভাবে ভাগ করে দেওয়া হলো, জায়গাটা ভাগ করে দেওয়া হলো যে কে কোন দেশে, কে কোন জায়গায় আধিপত্য বিস্তার করবে। এর জায়গাটায় স্পেন কিন্তু কোনোভাবেই এই পূর্ব উপকূলে বা পূর্ব দিকের যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে কোনোভাবেই স্পেন কিন্তু অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। তাদের এলাকা কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে। তো বুলের নির্দেশনামা হলো কত? 1493 খ্রিস্টাব্দে নির্দেশনা দেওয়া হলো। এবং এই নির্দেশ অনুযায়ী 1494 খ্রিস্টাব্দে আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল ভাগ করে দেওয়া হলো। তাহলে প্রশ্ন আসতেই পারে যে বুলের নির্দেশনামা অনুযায়ী পর্তুগাল আটলান্টিক মহাসাগরের কোন উপকূলে আধিপত্য বা অধিকার বিস্তার করতে পারে? সেটা হচ্ছে পূর্ব উপকূলে। আবার প্রশ্ন আসতে পারে যে বুলের নির্দেশনামা অনুযায়ী পশ্চিম উপকূল যে রয়েছে, সেই পশ্চিম উপকূলে কারা বা কোন দেশ সেখানে অধিকার প্রতিষ্ঠা করতে পারে? সেটা হচ্ছে স্পেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো ক্লিয়ার কিনা অবশ্যই জানাবে কমেন্টে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। আর শেষ একটা কথা বলে দিচ্ছি যে এই যে কাণ্ডটা, এটা হচ্ছে দু ভাইয়ের মধ্যে, একটা বাড়িতে যখন দু ভাই থাকে, তখন যারা তাদের মধ্যে ঝগড়া হয়, তখন তারা দুই ভাগে দেখবি আলাদা আলাদা খাওয়া শুরু করে, তাদের জমি জায়গা সমস্ত কিছু ভাগ হওয়া শুরু করে। তো সেরকমই একটা ব্যাপার হচ্ছে এই দুটো জিনিস, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে।